সেটা হলো যে আমেরিকার সাথে বাংলাদেশের যে চুক্তিটা হয়েছে সেই চুক্তিটার বিষয়ে অনেক ধরনের অনেক কোয়েশ্চেন আসছে। আমরা যেটুকু স্টাডি করে দেখেছি, বিং এ লয়ার অ্যান্ড বিং এ সিটিজেন অফ বাংলাদেশ, যে স্বাধীনতার পর থেকে এরকম অসম চুক্তি আমরা আসলে কখনোই আমরা দেখিনি। আমরা এটা দেখার পর আমরা একটা রিট পিটিশন ফাইল করি, তো এই রিটের নাম্বারও এসছে। আমরা এখানে দেখেছি যে আমাদের বেশ কিছু কনস্টিটিউশনাল কিছু এম্বার্গোস আছে এখানে, সংবিধানের আর্টিকেল 25, আর্টিকেল 145 অ্যান্ড 145A অনুযায়ী এই মামলাটা অবশ্যই এই কন্ট্রাক্টটা অবশ্যই মেনটেনেবল না। তো যাই হোক, আপনারা অবশ্যই জেনে থাকবেন যে কন্ট্রাক্টটা হয়েছিল এই বছরেরই ফেব্রুয়ারি মাসের 9 তারিখে, দ্যাট মিনস ইলেকশনের ঠিক 3 দিন আগে। সেই ইলেকশনের 3 দিন আগে হওয়ার পর তারপরে ওই সময় কিন্তু আমাদের আমরা বাংলাদেশের যত নাগরিক আমরা ছিলাম, আমাদের সবার কিন্তু ফোকাস ছিল ইলেকশনের দিকে, স্পেসিফিক্যালি ইলেকশনের দিকে। দ্যাট মিনস ইলেকশন হলো 12 তারিখে, কন্ট্রাক্টটা সাইন হলো 9 তারিখে। এবং আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা জানতে পারেন যে ওই একই মাসের 20 তারিখে ইউএসএ সুপ্রিম কোর্ট একটা মামলা, সেটা হলো লার্নিং রিসোর্স ভার্সেস ট্রাম্প। এখানে ইউএস সুপ্রিম কোর্ট মিস্টার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতগুলো ট্যারিফ, অর্থাৎ যেটাকে বলে আরটি, রিজিওনাল ট্যারিফ, যতগুলো কান্ট্রির উপর উনি ইম্পোজ করেছিলেন উনি ক্ষমতায় আসার পর, সেটা 2025 সালের সেপ্টেম্বরের দিকে, সবগুলোকে নাল অ্যান্ড ভয়েড ঘোষণা করেছেন। এবং এখানে স্পেসিফিক বলে দেওয়া হয়েছে যে কংগ্রেসের অনুমতি ছাড়া মিস্টার ডোনাল্ড ট্রাম্প কোনো এক্সিকিউটিভ কোনো অর্ডার ট্যারিফের উপর বেস করে দিতে পারবেন না। তাহলে এই যে আমাদের সাথে যে কন্ট্রাক্টটা হয়েছে, আমি আপনাদের কন্ট্রাক্টের ক্লজগুলো স্পেসিফিক্যালি বলি, আপনারা চাইলে আমি ডকুমেন্টও দিতে পারবো। যে এই কন্ট্রাক্টের যে আর্টিকেল 3.2.2, আর্টিকেল 4.1.1, আর্টিকেল 4.3.4 এবং আর্টিকেল 6.4.2, এই আরটিএ যেটা হয়েছে বাংলাদেশের সাথে, এখানে প্রত্যেকটা জায়গায় কন্ট্রাক্টে স্পেসিফিক্যালি বলা আছে এভাবে যে যদি আমরা বাংলাদেশ যদি কন্ট্রাক্টটাকে ভায়োলেট করে, তাহলে সেই ক্ষেত্রে ওই যেই আমাদের যে 37% যে শুল্ক আরোপ করা হয়েছিল, ওই শুল্কটা আবার ইম্পোজ হবে। দেখুন, কন্ট্রাক্ট, বাইলেটারাল কন্ট্রাক্ট যেই প্যাটার্নেরই হোক, কন্ট্রাক্টের কিছু বেসিক কিছু ইনগ্রিডিয়েন্ট থাকে। যেমন কন্ট্রাক্ট যদি এমন হয় যে কন্ট্রাক্টে পড়লে বোঝা যায় যে কোর্শন বা আনডিউ ইনফ্লুয়েন্স, এই ধরনের ম্যাটারগুলো যদি সামহাও যদি আসে, তাহলে সেই কন্ট্রাক্টটা কিন্তু কোয়েশ্চেনের মধ্যে পড়ে যায়। এই বারে এই যে ক্লজ আর্টিকেলগুলো বললাম, ওই পার্টিকুলার কন্ট্রাক্টে এখান থেকে কিন্তু স্পেসিফিক বোঝা যায় যে আমাকে এটা এক ধরনের টেকনিক্যাল কোয়েশ্চন করা, যে আমি এটা কিন্তু করে দিব, না হলে তুমি যদি আমার কন্ট্রাক্ট না মানো, আমার এই ক্লজগুলো যদি না মানো, তাহলে কিন্তু তোমার বিরুদ্ধে এইগুলো কিন্তু স্যাংশন হবে বা এই ট্যারিফটা কিন্তু ইম্পোজ হবে, তো সাবধান। তো এইটা তো একটা কন্ট্রাক্টের কোনো ক্রাইটেরিয়া হতে পারে না। কন্ট্রাক্টের যে বেসিক প্রিন্সিপালস বা এলিমেন্টস আছে, আর কন্ট্রাক্টের এলিমেন্টসের কথা আমি কি বলবো, যাই হোক, কন্ট্রাক্টের এলিমেন্ট যদি কিছু বলি আপনাদের, যেমন যে 32 পাতার, আরেকটা কোয়েশনের ইস্যুতে বলি, 32 পাতার এই কন্ট্রাক্টটা মাত্র 32 পাতা। এই কন্ট্রাক্টে আমাদের আইনের একটা টার্ম আছে যে শ্যাল বললে একটা মিনিং বোঝায়, মে বললে একটা মিনিং বোঝায়। এখানে বাংলাদেশ শ্যাল এই 32 পাতার কন্ট্রাক্টটা আছে হলো 131 বার, আর ইউএস শ্যাল ইউএস এটা করবে, এটা আছে হলো মাত্র 6 বার। এই যে অসম চুক্তি বা কন্ট্রাক্টের যে ভারসাম্যের যে জায়গাটা, এটা আমাদের মনে হয়েছে যে এটা এক ধরনের ডিক্টেটর টাইপ